অবভিয়াসলি কোনো ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বিশেষ করে এখন ম্যাক্সিমাম দেখা যায় যে রেন্টেড হাউস মানে অনেকে ভাড়া বাড়িতে থাকেন। তো এই সব ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় যদি আমরা বাস্তুটা দেখে আমরা যদি সেই বাড়িতে বা সেই অ্যাপার্টমেন্টে যদি আমরা যাই তাহলে কিন্তু খুবই ভালো। শ্মশানের ছাই ইত্যাদি অনেক কিছু জিনিসপত্র কারোর বাড়িতে ছুড়ে দেওয়া হলো এবং তারপর থেকে সেই বাড়িতে অনেক রকম ডিস্টারবেন্স শুরু হলো। তো এটা হয় মানে বাস্তুতে এরকম ফল আসে। ওনার বাড়িতে একজন সুসাইড করেছিলেন এবং ওনার বাড়িতে ওনার পরিবারের নয়, আগে যিনি কিনেছিলেন বাড়িটা তাদের পরিবারে কেউ সুসাইড করেছিলেন, তারপর উনি সেকেন্ড ওনার। আয়না নিয়ে প্রশ্ন থাকে, মানে আয়না আর আয়নার সঙ্গে ভূত প্রেত, এটা খুব মানে ওই হরর মুভিগুলো দেখে আমাদের শ্রোতা বন্ধু আমাদের নিজেদের মনের মধ্যে ওরকম মনে হয় রাত্রি 3টের পরে সামনে আয়নার সামনে ভূত হয়তো দাঁড়িয়ে আছে। তো আয়নার বাস্তুর সঙ্গে আয়নার সম্পর্কটা ঠিক কিরকম, মানে কোথায় রাখা উচিত, কোথায় ক্ষতি, কোথায় এটা যদি বলেন। নমস্কার দর্শক বন্ধু, আজকের পডকাস্ট অনুষ্ঠানে টুডে উইথ ঋষিবাণীতে আপনাদের স্বাগত জানাই। আমি আচার্য সোনালী শাস্ত্রী। আপনাদের বহু প্রশ্ন পেয়েছি বাস্তু সংক্রান্ত, অনেক কিছু বিষয়ে আপনারা বাস্তু নিয়ে জানতে চেয়েছেন। এটা খুব আনন্দের যে শহর তথা গ্রাম প্রত্যেকটা মানুষ এখন বাস্তু নিয়ে বেশ সচেতন। তো সেই কারণে আপনাদের অনেক প্রশ্নের উত্তর আজ দেব বলে আপনাদের সঙ্গে আমরা নিয়ে হাজির হয়েছি আপনাদের খুব পরিচিত, আমাদের সকলের প্রিয় বাস্তুবিদ, যাকে আমরা বাস্তু টক শিল্পী হিসেবে চিনি। বাস্তুর এই প্রশ্ন সম্পর্কে আপনাদের জানানোর জন্য আজ অনুষ্ঠানে আমরা যাকে সঙ্গে পেয়েছি তাকে আপনারা সবাই চেনেন, তাকে আপনারা বাস্তুটক শিল্পা হিসেবে চেনেন। তো তাকে আমরা স্বাগত জানাবো। নমস্কার শিল্পা। নমস্কার, কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। তো আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই, খুব আনন্দ লাগছে যে আমরা আপনাকে পেয়েছি এবং আমিও আপনাদের অনুষ্ঠানে এসে খুবই আনন্দিত। বেশ, তাহলে আজকে বাস্তু সম্পর্কে আমরা অনেক কিছু আলোচনা করব। তো একদম প্রথমে এটা অনেকের সাধারণ প্রশ্ন, এই যে আমরা বাস্তু নিয়ে বিভিন্ন রকম গভীরে যাব, একদম প্রথম প্রশ্ন যে বাড়ি কিংবা ফ্ল্যাট কিনতে গেলে, এই যে আমরা বলি বাস্তুটাকে দেখে নেওয়া উচিত, বাড়ি কিংবা ফ্ল্যাট কিনতে গেলে বাস্তু কি আদৌ দেখা উচিত বা কেন উচিত? অবভিয়াসলি কোনো ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বিশেষ করে এখন ম্যাক্সিমাম দেখা যায় যে রেন্টেড হাউস মানে অনেকে ভাড়া বাড়িতে থাকেন। তো এই সব ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় যদি আমরা বাস্তুটা দেখে আমরা যদি সেই বাড়িতে বা সেই অ্যাপার্টমেন্টে যদি আমরা যাই তাহলে কিন্তু খুবই ভালো। এর পিছনে কারণগুলো কি, ধরুন যারা ভাড়া বাড়িতে রয়েছেন তারা এইখানে হয়তো কেউ বিজনেস করছেন বা কোনো অন্য কোনো প্রফেশনে আছেন। তো সেখানে যদি সে যখন আগে একটুখানি বলে দিই কেন আমরা বাস্তুটা মানবো। একদম একদম এইটাই, বাস্তুটা মানবো একটাই কারণ, বাস্তুটা পুরোটা আমাদের প্রকৃতির যে পঞ্চতত্ত্ব আছে এই পঞ্চতত্ত্বটাকে পুরো ব্যালেন্স করে, আর কিছুই না। তো আমরা যদি প্রকৃতির ভারসাম্য মেনে আমরা নিজেদের জীবনটাকে বজায় রাখতে পারি বা যে যে ডিরেকশনে আমাদেরকে বলছে, যে ডিরেকশনগুলোতে যে রুম সেট আপ করা বা যে প্লেসমেন্টগুলো আমাদের রাখা উচিত সেগুলো যদি আমরা রাখি তাহলে অবভিয়াসলি আমরা প্রকৃতির সাথে ভারসাম্য আমরা বাসই তো করছি প্রকৃতির মধ্যে। তো প্রকৃতিকে যদি আমরা মেনে থাকি তাহলে প্রকৃতিও আমাদের সাথে ডিসব্যালেন্স করবে না। তো ওই ব্যালেন্স রেখে আমরা যদি কোনো নতুন কেউ ফ্ল্যাট কিনছেন বা নতুন অ্যাপার্টমেন্ট কিনছেন, অনেকে আছে যে এক ভাড়া বাড়ি থেকে খুব ভালো, তারা খুব বিজনেসে প্রমোশন পেয়েছে বা বিজনেসে তাদের গ্রো আপ হয়েছে, কিন্তু আরেকটা রেন্টেড হাউসে গেছে, সেখানে গিয়ে তাদের অবস্থা খুব খারাপ, হেলথের কন্ডিশন খারাপ, ফাইন্যান্সিয়াল দিক থেকে খুব প্রবলেম হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা বাস্তু কাজ করে। বাস্তু দোষ মানে হচ্ছে যারা ভাড়া বাড়িতে যাচ্ছেন তারা অবশ্যই দেখবেন উত্তর পূর্ব দিকে সেপটিক ট্যাঙ্ক বা টয়লেট আছে কিনা, এবং দক্ষিণ পূর্ব দিকেও টয়লেট আছে কিনা, আর উত্তর পশ্চিমে যদি এন্ট্রান্স গেট থাকে, এইগুলো যদি দেখেন যে আছে তাহলে সেই ভাড়া বাড়িটা নেবেন না। একটাই কারণ, উত্তর পূর্ব দিক আমরা বলি অনেকভাবেই বলে এসেছি যে স্পিরিচুয়ালিটির জায়গা এবং ওটা আধ্যাত্মিকতার জায়গা, সেখানটা যদি একটা টয়লেট থাকে তো সেখানটা আমাদের অবভিয়াসলি ওই জায়গাটা বাস্তুদোষ হয়ে যাচ্ছে। এবং দক্ষিণ পূর্ব যদি বলি, দক্ষিণ পূর্ব হচ্ছে লিকুইড ক্যাশের জায়গা, মানে ওটা অ্যাকচুয়ালি কিন্তু অগ্নিতত্ত্বটা ভেনাসকে রিপ্রেজেন্ট, এবং ভেনাসটা হচ্ছে আমাদের শুক্র বা লক্ষ্মী, যে জায়গাটা থেকে আমরা ক্যাশ পাই। তো সেইখানটা যদি আমার কিছু
প্রবলেম থাকে, প্রবলেম বলতে সেপটিক ট্যাঙ্ক থাকতে পারে, টয়লেট মানে অগ্নি এবং ওয়াটার, এটা কিন্তু দুজনেই কনফ্লিক্ট, মানে এটা দুজনের প্রবলেম, নেগেটিভ। তো সেই কারণে ওখানে যদি অবভিয়াসলি কেউ যদি ওই ভাড়া বাড়িতে যায়, তা সে যদি বিজনেস করে বা যে প্রফেশনে সে আসে না কেন, তার কিন্তু আস্তে আস্তে সেটা অনেকটা নিচে নেমে যাবে, বা তার ক্যাশের জায়গাটা অনেকটাই প্রবলেম হবে, বা হয়তো কোনো লোন নিয়েছে সেই লোনটাও কিন্তু তার সহজে মিটবে না। আর সাউথ ওয়েস্ট এন্ট্রান্স গেট তো খুবই খারাপ। সাউথ ওয়েস্ট যদি এন্ট্রান্স গেট থাকে, সেখানে যদি সে ভাড়া বাড়ি কেন, নতুন যদি ফ্ল্যাট হয় বা নতুন অ্যাপার্টমেন্ট বা যে নতুন বাড়ি করেছে, সেখানে যদি সাউথ ওয়েস্টে এন্ট্রান্স গেট থাকে, সেটাতে কি হয়, যে মানুষটা, যে আর্নিং মেম্বার, তার যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, মানে সে যে অর্থটা উপার্জন করছে, সে তার থেকে বেশি অর্থ কিন্তু তার ব্যয় হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম, যখনই একটা বাড়ি ভাড়া নেবে বা একটা বাড়ি কিনতে যাবে, এবার সাধারণদের জন্য তো সব সময় সবটুকু বোঝা সম্ভব নয়, বাস্তুবিদকে তারা ডাকবেন, এটা তো একটা আলাদা জিনিস আছেই। তার সঙ্গে সাধারণভাবে তাহলে দেখে নেবে কোন কোন বিষয়গুলো মেন, যে টয়লেটটা নর্থ ইস্টে টয়লেট থাকবে না, আর এন্ট্রান্স, আর একটা যেন কি বললে, দক্ষিণ পূর্বে যাতে কোনো টয়লেট বা সেপটিক ট্যাঙ্ক, মানে ওয়াটার ওরিয়েন্টেড যদি কিছু জিনিস না থাকে, খুব ভালো। এইগুলো বেসিক, একদম বেসিক, এগুলো দেখে তবেই তারা সিদ্ধান্ত নেবে যে একটা বাড়ি থাকবে কি থাকবে না। তারপরেও ধরো দেখা গেল যে এগুলো তারা দেখে নিয়েও বাস করতে শুরু করলো, একদম, এরপরেও দেখা গেল হয়তো তাদের মধ্যে সমস্যা আসতে পারে। এই সমস্যাগুলো বাস্তুর মধ্যে আর কোন কোন দিক আনতে পারে? হ্যাঁ, এইবার বলি, ধরুন কেউ গেছে, তার হয়তো সাউথ ইস্টেই তার টয়লেট হয়ে গেছে, কিন্তু তার ওই বাড়িটা খুব পছন্দ হয়েছে, তাহলে সেখান থেকে এখন একটা অ্যাডভান্স বাস্তু, মানে অ্যাডভান্স বাস্তু মানে হচ্ছে আমি ওটাকে ডিমোলিশ না করে কি করে বাস্তু হিলিং যন্ত্রম, বিভিন্ন ধরনের ডিরেকশন, আমাদের যে ডিফারেন্ট ডিরেকশন আছে, এই ডিফারেন্ট ডিরেকশন ডিফারেন্ট মেটাল কিন্তু কাজ করে। তো আমার ধরুন সাপোজ সাউথ ইস্টে কিছু প্রবলেম হয়েছে, তো যেটুকুনি এরিয়া আমার এফেক্টেড, এটার জন্য কিন্তু আমাদের বাস্তুবিদকে প্রয়োজন। মানে আমি বললাম যে সাউথ ইস্টে টয়লেট আপনি একটা কপারের রেমেডি করে দিন, মানে ওটা অ্যাকচুয়ালি ওই এরিয়াটা কপার মেটালকে রিপ্রেজেন্ট করে, তো উনি একটা কপার স্ট্রিপ লাগিয়ে দিলেন, হয়ে গেল। কিন্তু যেটুকুনি এরা এফেক্টেড, কতটা লাগবে বা কতটা গ্রাম, এবং তার সাথে কিন্তু শুধু কপার নয়, আমাদের যেমন একটু ছুঁয়ে যায় অ্যাস্ট্রোলজিতে, জ্যোতিষেও যেমন আমাদের রত্নর কথা বলে, বাস্তুতেও কিন্তু রত্ন লাগে, একদম। ওকে, তো বাস্তু যখন আমরা রেমেডি করি, শুধুমাত্র ওই মেটাল স্ট্রিপ নয়, তার সাথে কিন্তু আমাদের কিছু রত্ন আছে যেগুলো কিন্তু আমাদেরকে এফেক্টেড এরিয়াতে ইনস্টল করতে হয়, এবং কতটা এরিয়া এফেক্টেড সেইটুকুনি গ্রাম সেইটুকুনি দিতে হয়, তবে কিন্তু এরিয়াটা ঠিকঠাক হয়। তাই জন্য বলছি যে সাউথ ওয়েস্ট ডিরেকশনে যদি তার এন্ট্রান্স গেটও থাকে, তারও কিন্তু বাস্তু রেমেডি আছে। মানে এই নয় যে ভয় পেয়ে গেলাম নিলাম না, বাস্তু রেমেডি আছে প্রত্যেকটা। এখন অ্যাডভান্স বাস্তু কিন্তু খুব ভালো কাজ করছে, মানে না ভেঙে আমি কি করে বাস্তু রেমেডি অ্যাপ্লাই করে সেই জায়গাটা পজিটিভলি থাকতে পারবো। একদম। আচ্ছা, এই তাহলে মোটামুটি ঘর কেনা তো আমি বুঝলাম, বা ওনারাও বুঝলেন, যে বিশেষ করে ওই 2-3টা দিক তারা যদি সাধারণভাবে একটু দেখে নেন। তো এই অনেক সময় দেখা যায়, অনেকেই বলেন এরকম, যে আগে যখন যে বাড়িটায় আমরা ছিলাম, সেই বাড়িটা আমাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, নতুন বাড়িতে আসার পরে আমাদের দুজনের মধ্যে সম্পর্ক একদম মানে কি বলে তিতো বেগুনের মতন হয়ে গেছে। তো এটা কি বাস্তু কোনো রকম ভাবে কানেক্ট করে, মানে দুটো রিলেশনের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে বাস্তুর জন্য? একদম। আমি দুটো ক্লায়েন্টের একটু রিভিউ আমি দেবো আজকে। দুটো ক্লায়েন্টের মধ্যে একটি ক্লায়েন্টে নর্থ ইস্ট জোনে তার কাপল বেডরুম, যেটাকে বলি মাস্টার বেডরুম, তারা সেখানে দুজনে থাকে, এবং ওই নর্থ ইস্টেই বেডরুম এবং নর্থ ইস্টেই আবার লাগোয়া টয়লেট। তো সেখানে দেখা গেছে ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, যে আর্নিং মেম্বার, সেটা স্ত্রীরও হতে পারে স্বামীরও হতে পারে, এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে জোনটা অ্যাকচুয়ালি আমরা বলি কাপলদের জন্য বেস্ট জোন, সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট জোন। সাউথ ওয়েস্ট হচ্ছে রাহু, এবং ওই জায়গাটা হচ্ছে আর্থ এলিমেন্ট, মানে হচ্ছে স্টেবিলিটির জায়গা। তো রিলেশনশিপটা মানে স্টেবিলিটি। তো সেখানে যদি আমি নিজে থেকে নিজে কিছু ডিসপোজাল, বা ধরুন ডাস্টবিন রেখে দিলাম, বা ধরুন ওখানে কোনো শু র্যাক রেখে দিলাম, বা কোনো একটা জায়গা আবর্জনা করে রেখে দিলাম, তাহলে যদি সাউথ ওয়েস্ট ডিরেকশনটায় যদি সেপটিক ট্যাঙ্ক বা
টয়লেট থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একজন বাস্তু এক্সপার্টকে দিয়ে সেই জায়গাটা রেমেডি করা উচিত। আমি বলবো না যে সেই জায়গাটা আপনারা থাকবে না, রেমেডি আছে। আমি বারবার বলছি অ্যাডভান্স বাস্তু এখন হয়ে গেছে, এখন ডিমোলিশ না করেই কিন্তু রেমেডি অ্যাপ্লাই করা যায়। কিন্তু নিজে থেকে যদি আপনি সেই জায়গাটাকে আবর্জনা করে রেখে দেন, তাহলে সেই জায়গাটাকে আপনি পরিষ্কার করুন। আর এছাড়া সাউথ ওয়েস্ট ডিরেকশনে যেখানে দেখছেন স্বামী স্ত্রীর মধ্যে খুব কনফ্লিক্ট বাজছে, কিন্তু জায়গাটা খুব সুন্দর, একটা লাভ বার্ডের পিকচার রেখে দিন, ছবি, ফটো ফ্রেম। এছাড়া আর একটা ডিরেকশন আছে, যে ডিরেকশনের কথা আমরা অনেক সময় ভুলে যাই বা বলি না, সেটা হচ্ছে কিন্তু সাউথ ইস্ট ডিরেকশন, দক্ষিণ পূর্ব, এটা অগ্নি তত্ত্ব। এইখানটা যদি কোনো কাপেল বেডরুম থাকে, সেখানে কিন্তু দেখা যায় হয়তো ডাইভোর্সের জায়গা চলে যায় না, কিন্তু সবসময় একটা খিটখিটে মেজাজ, ঝগড়া, অশান্তি থেকেই থাকে। এবং ওই সাউথ ইস্টার্নে শুধু মাস্টার বেডরুমের সাথে যদি তার টয়লেট থাকে, তাহলে তো হয়ে গেল অগ্নি আর জল কনফ্লিক্ট। মানে সারাদিনই বাড়িতে আসলে, মানে যে আর্নিং মেম্বার তার বাড়িতে আসলে মনে হবে যে আমি কেন ভাই বাড়িতে আসলাম, আমার বাড়িটা আমার ভালো লাগছে না, আমি ভাই বাইরে চলে যাই। তো বাস্তু তো এটা নয়, বাস্তু হচ্ছে আমি যে বাড়িটা নেব, সেই বাড়িটা আমি এসে একটু শান্ত মনে বাড়িতে এসে রিল্যাক্স করে কফি বা চা খাবো, এটাই তো আমার বাস্তবে, এটাই আমার বাড়ি। বাড়ি মানে হচ্ছে গৃহ মন্দির কেন বলি, যেখানে মন্দিরের মতন শান্তি আমরা পাবো। আমাদের বাড়িটাই একটা দ্বিতীয় মন্দির। তাহলে এটা বুঝলাম যে জমি বা বাড়ি কিনতে গেলে দিকগুলো তো আমরা দেখছি, কিন্তু সেটাই কিন্তু শেষ নয়। মানে ওর পরেও আমাদের দেখতে হবে যে কোন ঘরে আমরা ঘুমাবো, কোথায় আমরা স্বামীর সঙ্গে থাকবো, কোথায় আমরা স্ত্রীর সঙ্গে থাকবো। তার মানে শুধু 3টে কোণ 4টে কোণ দেখে নিলাম সেটা যথেষ্ট না, এইখানটাতেই আমাদের বাস্তুবিদের প্রয়োজন। কারণ আরো একটা জায়গা, এখন কম্পাস, ফোনের মধ্যেও কম্পাস থাকে। তো আমি এটা অনেকের ক্ষেত্রে শুনেছি, এই যে মানে বাস্তু যে একটা অঙ্ক, এটা তো অনেকের হয়তো জানা নেই। তারা ওই 10টার দিকে পড়ে আছে, ছোটবেলায় 10টা দিক পড়েছিলাম, ওই 10টা দিকেই আটকানো। তো এই যে কম্পাস দিয়ে সে বলে দিল আমার উত্তর দিকে এটা, দক্ষিণ দিকে এটা, তো সাধারণ কম্পাস দিয়ে তার উত্তর দক্ষিণটা কি সঠিক, না এখানেও একটু মানে বাস্তবিদের প্রয়োজনীয়তা আছে? এটা খুব গুড কোয়েশ্চেন করেছেন আপনি। এইটা বিভিন্ন ধরনের ক্লায়েন্ট যখন আমাদেরকে ফোন করে বলে দিদি বা ম্যাডাম, আমার নর্থ ইস্টে টয়লেট, আমার দক্ষিণ পূর্বে টয়লেট, সে কোথা দিয়ে দেখছে, সে ওইটুকুনি পার্টিকুলার এরিয়াতে গিয়ে যেটা বলছি মোবাইল কম্পাস দিয়ে চেক করছে, কিন্তু অ্যাকচুয়ালি তো তা নয়। আমরা যখন কোনো ক্লায়েন্টের বাড়িতে ভিজিট করতে যাই, যখন বাস্তু দেখতে যাই, সেই বাড়ির প্ল্যান লেওয়ারটা আমরা কেন চাই? কারণ ওইটার একটা ব্রহ্ম পয়েন্ট বা ব্রহ্ম স্থান যেটাকে বলে, অ্যাকচুয়ালি ব্রহ্ম স্থানটা হচ্ছে ব্রহ্ম পয়েন্টের চারিদিকটা। ব্রহ্ম পয়েন্ট থেকে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা ডিরেকশনকে মেজার করে, মানে আমাদের মাপা হয়। তো ওইখান থেকে যদি আমি দেখি যে হ্যাঁ উত্তর পূর্বে এটা, দক্ষিণ পূর্বে এটা আছে, বা দক্ষিণে এটা আছে, পূর্বে এটা আছে, আমি এবার এখানে একটা ক্লায়েন্টের রিভিউ দিই। একটি ক্লায়েন্ট আমাকে হঠাৎ করে একদিন ফোন করে বলে যে আমাদের বাড়িতে সবাই খুব অসুস্থ, আমি ইউটিউব থেকে দেখেছি যে নর্থ ইস্টের টয়লেট মানে স্বাস্থ্যহানি এবং ক্যান্সার হতে পারে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি তোমার বাড়িতে ভিজিট করতে যাব, কিন্তু তোমাদের বাড়ি থেকে প্ল্যান লেওয়ার যদি থাকে তো ভালো, ওয়েল অ্যান্ড গুড, যদি না থাকে তাহলে আমি একদম তোমাকে সরাসরি গিয়ে যেতে হবে। তো গেলাম, সেখানে অনেকক্ষণ টাইম লাগে কিন্তু একটা মেজারমেন্ট করতে। ফার্স্ট হচ্ছে যদি কারোর প্ল্যান লেওয়ার না থেকে সেই বাড়িতে, তাহলে সেখানে গিয়ে পুরো আমাদের যে বাস্তু টেপ দিয়ে মাপতে হয়, মেপে তার ওখানে অনেক ম্যাথমেটিক ক্যালকুলেশন আছে, সেখান থেকে আমাদের ব্রহ্ম পয়েন্ট বার করতে হয়। ব্রহ্ম পয়েন্ট থেকে বসে বাস্তু কম্পাস, মোবাইল কম্পাস নয়, বাস্তু কম্পাস, এবং বাস্তুটা আরো অনেক মেজারমেন্টের আমাদের অনেক কিছু যন্ত্রপাতি আছে, সেগুলোকে দিয়ে আমাকে চেক করতে হয়েছে। আমি দেখলাম হ্যাঁ তার কিন্তু বাথরুমের ডিরেকশনটা ভুল, নর্থ ইস্ট ডিরেকশন, যেটাকে আমরা বলি হেলথ অ্যান্ড ইমিউনিটির জায়গাটা, কিন্তু নর্থ ইস্ট জোন থেকে তো বেরিয়ে গেছে। ওইখান থেকে তো বেরিয়ে আমি নর্থ ইস্ট জোনে পেয়ে গেলাম, তাহলে কি আমি সেখানে সেইভাবে একটা রেমেডি অ্যাপ্লাই করতে পারলাম? সেটাই তো এইটাই হচ্ছে বক্তব্য, যে যখনই কোনো ক্লায়েন্ট বা যারা আউটসাইডার, যারা বাস্তু সম্পর্কে মনে হয় কিছুটা তথ্য গুগল থেকে পাচ্ছেন, ইউটিউব থেকে পাচ্ছেন, কিন্তু প্লিজ নিজেরা অ্যাপ্লাই কিছু করতে যাবেন না। এই ইউটিউবটা খুব ভালো জিনিস, সোশ্যাল মিডিয়াও খুব ভালো জিনিস, সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, একদম। কিন্তু মাথায় রাখতে হবে যে শিখতে পারি আর সঠিকভাবে শিখতে পারির মধ্যে একটা পার্থক্য। তো এই যে
চট করে একটু কম্পাস দিয়ে দেখে নিলাম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মানে ওইটাই যে সঠিক তা নয়, কারণ বাস্তুর ব্রহ্মস্থান যদি আপনি বুঝতে না পারেন, এবং এটা সাধারণদের জন্য বোঝাটা একটু টাফ, তার জন্য একটু পড়াশোনা করা দরকার, অঙ্কটা জানা দরকার, মানে বাস্তুর অঙ্ক। সেটাই ম্যাডাম বললেন যে এই যে ভুল আমরা করে থাকি সাধারণরা, যে আমরা বাড়ির কোথাও একটা দাঁড়িয়ে নিয়ে ভেবে নিলাম এটা পূর্ব ওটা পশ্চিম, বা আমরা সাধারণত সূর্য যেদিকে উঠছে ওটা পূর্ব ওটা পশ্চিম, এটা তো অবশ্যই 4টে দিক 10টা দিক আমরা জানি, কিন্তু সূক্ষ্ম দিকগুলো সেটা কিন্তু বাস্তুবিদের সাহায্য ছাড়া সম্ভব নয়, একদম ভুল হয়ে যাবে, যে এইগুলো আমাদের করা উচিত না। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্নের মধ্যে ঢুকে যাই। এই এক্সপেরিমেন্ট করতে তো সবাই ভালোবাসে, এবং সেটা এখন এক্সপেরিমেন্টের বড় একটা জায়গা হচ্ছে আমাদের পয়সা। একদম বিভিন্ন রকম ভাবে মানুষ ইনভেস্ট করছেন একটু ভালো থাকার উদ্দেশ্যে। তো অনেকের ক্ষেত্রেই আমরা এটা দেখতে পাই, আমরা নিজেরা যখন চর্চা করি তখনও আমাদের কাছে প্রচুর ক্লায়েন্ট আসেন, এবং একটাই প্রশ্ন তাদের, যে ইনকাম তো প্রচুর করছি কিন্তু রাখতে তো পারছি না। তো এই যে প্রচুর ইনকাম করা, ইনকামটাও আমাদের একটা বাস্তুর কোনো দিক দিচ্ছে, তার সঙ্গে আবার রাখতে না পারা, এই যে সম্পর্কটা তৈরি হয়ে গেল, তো সেটা বাস্তু কিভাবে বোঝাবে, বা ওনারা কিভাবে বুঝবেন যে ঠিক কিভাবে অর্থ আসবে, কিভাবে অর্থ চলে যাবে, সঠিক ব্যাখ্যাটা? একদম, যদি কেউ নতুন বাড়ি তৈরি করে থাকেন বা নতুন কোনো ফ্ল্যাটে গেছেন, আগে যেখানে ছিলেন সেখানে বেশ ভালোই ছিলেন, কিন্তু আপনি যখন স্থান পরিবর্তন করে অন্য জায়গায় গেছেন, সেখানে গিয়ে দেখছেন যে আপনার অর্থনৈতিক অবস্থাটা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে, বা যেটা আপনি ইনকাম করছেন সেইটা নয় স্বাস্থ্যের দিকে ব্যয় হয়ে যাচ্ছে, বা আপনার লোন মেটাতে মেটাতে আপনার মাথার ঘাম ছুটে যাচ্ছে। এটার জন্য মেইন জায়গা আমরা বলি এন্ট্রান্স গেট। এন্ট্রান্স গেট মানে হচ্ছে আমাদের বাড়ি বা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বা কমার্শিয়াল পারপাসের ক্ষেত্রে একটা মুখ্য দুয়ার, যেখান দিয়ে আপনি ঢুকছেন এবং সেখান দিয়ে আপনি বেরোচ্ছেন। ওই জায়গাটা আপনার পজিটিভ যদি না থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা হয়। এবার অনেকে, যেটা আপনি বললেন যে এখন ম্যাক্সিমাম যারা দেখে ইউটিউব বা গুগলে, একদম ভালো জিনিস, সেখানে দেখা যাচ্ছে বলছে উত্তর দিক বা পূর্ব দিকে এন্ট্রান্স গেট খুব ভালো, কিন্তু দক্ষিণ পশ্চিমে ভাই এন্ট্রান্স গেট মানে বাবা ওটা জমের দুয়ার, দক্ষিণ মানেই জমের দুয়ার, এবং পশ্চিম মানে বাবা ওটা তো আরো খারাপ। কিন্তু তা নয়, আমি খুব ডিটেলে না গেলেও বলছি, এন্ট্রান্স গেট হচ্ছে আমাদের যে 4টে মেন ডিরেকশন আছে, মানে নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্ট, এই 4টে ডিরেকশনকে আমরা 32 জোনে ভাগ করেছি, মানে এন্ট্রান্স গেট হিসেবে। তো যেমন হচ্ছে নর্থের জায়গাটা 8 জোন, মানে N1, N2, N3, N4, N5, N6, N8, ঠিক সেম অ্যাজ ইস্ট, সাউথ অ্যান্ড ওয়েস্ট। প্রত্যেকটা কিন্তু ডিগ্রি আছে, এগুলো কিন্তু একটা ডিগ্রি ছাড়া নয়। হ্যাঁ, এটাই। হ্যাঁ, এবং প্রত্যেকটা ডিরেকশনে ধরুন কিছু কিছু নর্থ ইস্ট পজিশনে পড়ছে, কিছু কিছু নর্থ অফ নর্থ ইস্টে পড়ছে, কিছু ইস্ট পজিশনে পড়ছে, সাউথ অফ সাউথ ইস্ট পজিশনে পড়ছে, হোয়াট এভার। কিন্তু সেইখানে দেখা গেল আমাদের, আমি নর্থ দিকটাই বলছি, অনেকে বলে যে নর্থে পুরো এন্ট্রান্স গেটটা খুব ভালো, নর্থে কিন্তু শুধুমাত্র N3, N4, N5 অ্যান্ড N8, এই 4টে ডিরেকশন ভালো। N8 কাদের জন্য ভালো? যারা খুব রিলিজিয়াস, মানে যারা খুব আধ্যাত্মিকতা চায় নিজেদের জীবনে, তাদের জন্য N8টা খুব ভালো। বাদ বাকি যে N1, N2 যে ডিরেকশনগুলো বললাম, সেগুলোতে যদি কারো এন্ট্রান্স গেট থাকে তাহলে কিন্তু খুব প্রবলেম। প্রত্যেকটা এন্ট্রান্স গেটে কিন্তু কি কি প্রবলেম সেটা এখন যদি ব্যাখ্যা করতে যাই তাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে। তো সেইটার জন্য দেখতে হবে যে আমার এন্ট্রান্স গেটটা কোন দিকে। এইবার আমি চলে যাই যে ফাইন্যান্সিয়ালের দিক থেকে, দেখা যাচ্ছে যে প্রচুর অর্থ আমার চলে যাচ্ছে, সেখানটা আমার এন্ট্রান্স গেট দেখতে হবে সাউথ ওয়েস্ট জোনে কিনা, মানে হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ। দক্ষিণ পশ্চিম কোণ যত আপনার আটকানো থাকবে তত ভালো, এবং সেখানে যদি কিছু ভারী আলমারি রেখে দেন, বা আলমারির ভেতরে অনেকে দেখবেন লকার, সেই জায়গাগুলো অনেকে টাকা পয়সা রেখে দেয়, সেইগুলো রাখাটা খুব ভালো। ওই স্টেবিলিটি জায়গাটা যদি আমি যত আপনি ওপেন করে দিচ্ছেন, এবং শুধুমাত্র সাউথ ওয়েস্টে এন্ট্রান্স গেট না, সাউথ ওয়েস্টে দেখবেন এখন ওপেন অনেক বড় একটা ব্যালকনি থাকে, তো সেই ক্ষেত্রে দেখবেন ওই এন্ট্রান্স গেটগুলোতে, এবং ওয়েস্টেরও কিছু এন্ট্রান্স গেট আছে, সাউথের 2টো এন্ট্রান্স গেট আছে, যে এন্ট্রান্স গেটগুলোতে যদি ওই ফ্ল্যাট বা বাড়িতে থেকে থাকে বা কমার্শিয়াল এরিয়াতে যদি থেকে থাকে, তাহলে কিন্তু এই ফাইন্যান্সিয়াল জায়গাটা দেখা যায় যে ম্যাক্সিমাম হেলথের ওপর টাকা চলে যাচ্ছে, না হলে প্রচুর লোনটা হচ্ছে সাউথ ওয়েস্টে। আমি ম্যাক্সিমাম দেখেছি যাদের এন্ট্রান্স গেট সাউথ ওয়েস্ট পজিশনে রয়েছে, তাদের কোনো না কোনোভাবে লোনে বা আইনত সমস্যায়, মানে আইনত জটিলতা যেটাকে বলি, ল কনফ্লিক্ট, সেখানে কিন্তু তারা
টাকা দিতে দিতে তাদের মাথা খারাপ হয়েছে, মানে তারা টাকা ধরে রাখতে পারছে না। তো এইখানে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। যদি সেরকম দেখেন তাহলে সেখানে কোনো একজন বাস্তু এক্সপার্টকে নিয়ে গিয়ে সেখানটা ভিজিট করান। এখন বিভিন্ন ধরনের বাস্তু হিলিং যন্ত্রাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের আরও অনেক আমাদের জিনিস বেরিয়ে গেছে, যেগুলোর মাধ্যম থেকে কিন্তু আমরা যে রেমেডিগুলো অ্যাপ্লাই করলে ইজিলি কিন্তু আমরা ভালো থাকতে পারি। আচ্ছা, এই যে আবার অরা কথাটা পেলাম, তো এই অরা আর অরা ডিটেক্টর, মানে এই যে বাস্তুবিদরা গিয়ে দেখেন যে এখানে পজিটিভ ঊর্জা আছে না নেগেটিভ ঊর্জা আছে, তো খুব মজাদার বিষয় যে যখনই নেগেটিভ ঊর্জার কথা আসে তো বেশিরভাগ মানুষই না ভূত পেত, ওখানে আত্মা, এই সমস্ত আর কি একটা ভেবে ফেলেন। তো পজিটিভ ঊর্জা নেগেটিভ ঊর্জা মানে কি আসলে এরকম ভূত পেতের উপদ্রব কিছু? একটু বলি, আমি এখানে যদি রুট করে বলে ফেলি যে ব্ল্যাক ম্যাজিক বলে কিছু হয় না, এক্ষুনি অনেকে অনেক রকম বলবে ব্ল্যাক ম্যাজিক হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যে আমরা যেটা বললাম প্রকৃতির যে পঞ্চতত্ত্ব বা পঞ্চভূত, এইটার ওপরে যদি কোনো মানুষের বাস্তবিতে ডিসব্যালেন্স থাকে তাহলে কিন্তু দেখা যায় বাড়িতে এভরি মুভমেন্ট এভরি টাইম মেন্টাল ডিপ্রেশন, হয়তো তার শরীর খারাপ নয়, সবসময় গাটা ভারী ভারী, অ্যাংজাইটি, এবং অর্থনৈতিক অবস্থা তাদের ফাইন্যান্সিয়াল তো অবস্থা খুবই খারাপ, লোন তাদের ভরপুর লোন, সেই লোন তারা শোধ করতে পারে না। এবং তার সাথে বাড়িতে যদি ছোটোখাটো বাচ্চা থাকে তাদের কিন্তু দেখা যায় এডুকেশন যে জায়গাটা ব্যাকগ্রাউন্ডটা ফিউচার যেটা সেটা কিন্তু অনেকটা খারাপ হয়, মানে এরা আপার এডুকেশনটা কিন্তু প্রবলেম ফেস করে। এছাড়া ধরুন যারা কাজ করছে, ধরো গভর্নমেন্ট সার্ভিস জব করতে পারেন বা প্রাইভেটে জব করতে পারেন, সেখানে প্রমোশন যে জায়গাটা প্রমোশন হয় সেই প্রমোশন জায়গাটা কিন্তু তারা অনেক জায়গায় ফেস করবেন না। প্রমোশন তারা হয়তো আসবে, কোনো না কোনো কারণে তাদের বাধাপ্রাপ্ত হবে। এবং এছাড়া বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় হেলথের জন্য তাকে ম্যাক্সিমাম টাইমে হসপিটালাইজড হতে হয়। কিছু কিছু বাড়িতে আছে যে হ্যাঁ প্রবলেম হলো আমরা হসপিটালে গেলাম, কিন্তু তাকে দেখা যাচ্ছে মাসে এসে 3 থেকে 4 বার সে শুধু হসপিটালেই যাচ্ছে। এটার জন্য কিন্তু বাস্তু আগে ডিফেক্ট কিনা দেখতে হবে, কারণ অনেকে বাস্তু বাড়ি যখন নির্মাণ করেন বা যখন ফ্ল্যাট কেনেন, বাস্তুর কিন্তু প্লট অনেকে দেখেন, ওখানে কিন্তু একটা প্রবলেম অনেক সময় থাকে শল্য দোষ। তো এই দোষের জন্য কিন্তু এইরকম টাইপের হিন্দমনতা কিন্তু মানুষের মধ্যে থাকে। আচ্ছা, কি একটা শল্য দোষ বলছিলে, মানে জমি সংক্রান্ত কিছু? তো মানে বাড়ি কেনার জন্য তো দিক ঠিকগুলো দেখে নিল, সবাই তো আর ফ্ল্যাট কেনে না, বিশেষ করে গ্রামের দিকে তো সবাই এখনো জমি কিনেই বাড়ি করেন। তো জমি কিনতে গেলেও কি কিছু বিষয় দেখে নেওয়া বা যাচাই করা, বা এখানে কি বাস্তুবিদের কোনো প্রয়োজনীয়তা আছে? একদম। ধরুন কেউ কোনো প্লট কিনছেন, সেটা পার্সোনাল পারপাসে হতে পারে, মানে বাড়ি তৈরি করার জন্য হতে পারে, কমার্শিয়াল পারপাসে হতে পারে। ধরুন সেখানটা আপনি ফ্ল্যাট করতে পারছেন বা কোনো বাংলো তৈরি করছেন, তো সেইখানে আগে বাস্তু এক্সপার্টকে কেন টাকা দরকার? প্রথম হচ্ছে প্লটে আপনার যে জমিটা সেটা কি আদৌ পজিটিভ বা নেগেটিভ, কিছু টেস্টিং আছে, যেমন সয়েল টেস্টিং হয়, ওয়াটার টেস্টিং হয়। এই টেস্টিং এর মাধ্যম দিয়ে আমরা দেখি যে প্লটটা ঠিক আছে কিনা। এইবার চলে যাই কেন অ্যাকচুয়ালি দেখা উচিত। এই যে আমরা এতক্ষণ ধরে বলছিলাম যে ব্ল্যাক ম্যাজিক, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই জিনিসগুলো কিন্তু অনেক সময় বাস্তুতে একটা দোষ দেখা যায়, সেটাকে বলা হয় শল্য দোষ। শল্য দোষ মানে কি? একটা দৃশ্যমান দোষ, একটা অদৃশ্যমান শল্য দোষ। শল্য দোষ কিছুই না, দেখবেন অনেকে বাড়িতে জমিটা কিনেছেন, জমি খুঁড়তে গিয়ে কোনো জীবজন্তুর হাড় গোড় এগুলো পেয়েছেন, বা কোনো ধরুন পুরনো কিছু জিনিস যেমন পাওয়া যায় অনেক সময়, পুরনো ধরুন পাথর যেগুলো পাওয়া যায়, সেইগুলো যদি থাকে সেগুলো কিন্তু দৃশ্যমান শল্য দোষ। ওইগুলো যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই বাস্তু এক্সপার্টকে দেখিয়েই তবে ওই জমিটাকে আবার সংরক্ষণ করে ওই জমির ওপরে আপনি কিছু করতে পারেন। আর দ্বিতীয় অদৃশ্যমান, অনেক সময় তন্ত্রক্রিয়া করানো থাকে, বা ওই জমিটা আগে শ্মশান ছিল, বা ওই জমিটা ধারে কাছাকাছি কিছু হসপিটাল ছিল, বা ওই জমিতে কোনো না কোনো অঘটন ঘটেছে বা তন্ত্রক্রিয়া করেছে, এটা অদৃশ্যমান। তখন কিন্তু ওই জায়গাটাও কিন্তু আমাদের বাস্তু সংরক্ষণ মানে সংস্কার করে তবেই কিন্তু আমাদেরকে সেই জমিটা নির্বাচন করা উচিত। এছাড়া জমির ঢাল দেখা উচিত। দ্বিতীয়ত হচ্ছে জমির আমরা একটা জিনিস দেখি না, আমি জাস্ট আমার একটা ছোট্ট করেই বলি, আমাদের নর্থ বেঙ্গলে একটা প্রজেক্ট চলছে যেখানে সাউথ ইস্ট কর্নারটা কাট, এবং যে আকারটাও আয়তক্ষেত্র শেপের নয় এবং বর্গক্ষেত্র শেপটা একটুখানি এরাবাঁকা শেপ, তো এবং তার সাথে সাউথ ইস্ট কাট। তার জন্য কি হচ্ছে, যে বাংলো প্রজেক্টের ওনার
তাদের সাথে ওইখানকার যে কমিউনিটি পার্সনদের সাথে কনফ্লিক্ট বেঁধে যাচ্ছে এবং তারা সেল করতে পারছে না। সেল যদি করে থাকে তার সাথে যে যারা সেল আউট মানে যারা ওখানটা কিনছেন তাদের সাথে কিন্তু আইনত একটা ঝামেলায় পড়ে যাচ্ছেন। তাহলে যারা কমার্শিয়াল পারপাসে কিনছেন প্লটটা এবং সেখানে আপনারা ভাবছেন নতুন অ্যাপার্টমেন্ট তৈরি করবেন, নতুন ফ্ল্যাট করবেন, আমরা তো ওটাকে সেল আউট করে দেবো, আমাদের আবার কি প্রবলেম, আমরা তো করে দিয়ে বেরিয়ে আসবো। কিন্তু না, আপনিও আইনত ঝামেলায় পড়ে যাবেন, বা আপনি যে অ্যাপার্টমেন্ট বা যে ফ্ল্যাটটা মানে তৈরি করেছেন, নির্মাণ করেছেন, সেটাতে আপনার ব্লেম চলে আসতে পারে। ব্লেম মানে কিরকম, এটা ভালো হয়নি, এই জায়গাটা কনস্ট্রাকশনটা ঠিক হয়নি, এটা মানে আপনি পরবর্তীকালে কাজটাও আপনার প্রবলেম হতে পারে। আচ্ছা, আমি তাহলে এখান থেকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যারা প্রমোটারি ব্যবসাটা করে, যারা বিল্ড আপ করেন, যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত, তাদেরও কি একটা প্লট কিনে সেখানে একটা বিল্ডিং বানানোর সময় একজন বাস্তুবিদকে ডাকা উচিত? একদম। এখন যেসব ডেভেলপার বা প্রমোটারকে আমরা দেখি, সেটা হচ্ছে ধরুন কোনো পুরনো বাড়ি, সেটাকে ডিমোলিশ করে ওই জায়গাটা নতুন অ্যাপার্টমেন্ট তৈরি করছে, এবং ওই বাড়িটার আগে কোনো শল্যদোষ ছিল কিনা সেটা তো বাড়ির লোকেরাও জানবে না, বা হয়তো বাড়ির লোকেরা জেনেও হয়তো সেটাকে অনেকে স্টপ থাকে যে আমার বাড়িটা ভেঙে দিল, আমার ফ্ল্যাটটা হয়ে যাক। কিন্তু একজন ডেভেলপার যে অ্যাকচুয়ালি প্রমোটিং করছেন, যে বিল্ডিংটাকে করছেন, তার তো কাজটাই ওটা। তার যদি প্রবলেম মানে তাকে দেখাটা কেন উচিত, বাস্তু এক্সপার্টকে দেখি যদি সেই জায়গাটা কোনো প্রবলেম থাকে, তাহলে সেই জায়গাটা সে কি করবে, বাস্তু সংস্কার করানো। এবং সংস্কার আর একটা কথা হচ্ছে, মানুষের মধ্যে বাস্তু রেমেডি মানে প্রচুর টাকা খরচা, এইটা মানুষের মধ্যে ধারণা চলে এসেছে, কিন্তু একদমই না। অনেক রেমেডি আছে যেগুলো খুব বাজেট ফ্রেন্ডলি রেমেডি, যে রেমেডিকে অ্যাপ্লাই করলে আপনি সেই জমিটাকে ঠিকঠাক করে আপনি যখনই ওই প্লটের ওপরে কিছু বিল্ডিং তৈরি করছেন, তাহলে কি হবে, আপনার লাইফে দেখবেন আপনি যে প্রফেশনটাতে রয়েছেন সেই প্রফেশনটাও কিন্তু আপনার গ্রো আপ হবে। এবং যদি দেখেন ওই শল্যদোষের ওপরে কেউ বাড়ি নির্মাণ করে দিয়েছে বা সেই বাড়িটা সেল করে দিয়েছে, তাহলে কিন্তু অনেক সময় দেখবেন অনেক ডেভেলপারকে দেখবেন আইনাই ঝামেলায় পড়ে যায়। এবং আর একটা কারণ, শল্যদোষের ফলে কমার্শিয়াল প্লটগুলোতে দেখবেন মাঝপথেই থেমে যায়, তৈরি হয় না, বা তৈরি পুরোটা হয়েছে ধ্বংস হয়ে গেল, মানে পড়ে গেল, ভেঙে গেল। এগুলো কিন্তু পুরোটাই ওই প্লটটার দোষের জন্যই হয়। তাহলে যে কোনো প্লট যখনই আপনি যে পারপাসে কিনুন না কেন, সেটা যদি একটা বাস্তু এক্সপার্টকে দেখিয়েই আপনি যদি ওই প্লটের উপরে যেটা নির্মাণ করতে চাইছেন সেটা করুন, কোনো অসুবিধা নেই, এতে আপনারই অনেক ভালো হবে ফিউচার। তো সেইটা কারণে যদি আগে একজন বাস্তু এক্সপার্টকে দেখিয়ে নেওয়া হয় যে আমার বাড়িতে এরকম প্রবলেম হচ্ছে প্রত্যেকে, এবং সবচেয়ে বড় মজাদার কথা হচ্ছে, যদি আপনার বাস্তু ভিটে না ভালো থাকে বা বাড়িটা যদি আপনার ভালো পজিটিভ অরা না থাকে, আপনার বাড়িতে ঢুকেই মনে হবে আমার ভালো লাগছে না, আমার বাইরে মনে হচ্ছিল আড্ডা মারলে বা বাইরে থাকলে বেশ ভালো লাগছিল, ঘর আপনাকে আসলেই মনে হবে একটা অশান্তর জায়গা। এবার তখনই মানুষ বলছে আমার উপরে কি কেউ ব্ল্যাক ম্যাজিক করলো বা কেউ টুকটাক করলো, বা অনেক সময় প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো হয়। প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয় অনেকে ভুল ডিরেকশনে ঘুমায়, রং ডিরেকশন, মানে নর্থ ডিরেকশনে যদি কেউ, আমি বলছি 1 থেকে 2 মাস যদি কেউ ঘুমায় না অজান্তে বা জানতে, তার মেন্টালি ডিস্টার্ব হবেই। আচ্ছা, মেন্টালি ডিস্টার্ব, সেটা ফিমেল হতে পারে, মেল হতে পারে, এরকম কোনো ব্যাপার নয় যে ফিমেল পার্সনদের জন্যই হবে, কিন্তু মেন্টালিটা ডিস্টার্ব হবে। মেন্টালি ডিস্টার্ব থাকলেই তার একটা ছোটোখাটো মনে হবে যে একটা ব্ল্যাক ম্যাজিক হচ্ছে বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি, মানে কেউ যেন ঘুরে যাচ্ছে, কেউ যেন মনে হচ্ছে বাড়ির মধ্যে ঠকঠক করে আওয়াজ করছে, এগুলো কিন্তু হয়, এটা ঠিক, কিন্তু বাস্তু ডিফেক্টগুলো কিন্তু অনেকে এই প্রবলেমগুলো ফেস করে। মানে আমরা কি এখানে একটু ওই মানে আধিভৌতিক জায়গায় যাওয়ার আগে আমরা কি এটা বলতে পারি যে এই যে ভূত, মানে আমরা যখন এনার্জি দেখছি সেই ক্ষেত্রেই ভূতটা আসলে প্রেতাত্মা ভূত নয়, কিন্তু পঞ্চভূত তার ডিসব্যালেন্স, তো এটা হচ্ছে প্রধান কারণ। আর তারপরে গিয়ে ব্ল্যাক ম্যাজিক, এটা আমাদের বাস্তুর ইনার পজিটিভিটি নেগেটিভিটি গেল। তার মানে আমরা যখন বাস্তুবিদরা যখন গিয়ে আর কি আপনার বাড়িতে বা যেখানেই দেখছেন সেখানে যখন অরা ডিটেক্ট হয়, তার মানে এমন নয় যদি কেউ বলে দিল, কোনো বাস্তুবিদ বলে দিলেন যে আপনার বাড়ির এনার্জি নেগেটিভ, মানে ওখানে ভূত বা প্রেত আছে এরকম বিষয়টা নয়, মানে পঞ্চভূতের ডিসব্যালেন্স হয়েছে, এটা হচ্ছে বিষয়। আর এরপর একটু ব্ল্যাক ম্যাজিক নিয়ে প্রশ্ন করি, যে ব্ল্যাক ম্যাজিক হয় না, সেই সমস্ত আমাদের শ্রোতা বন্ধুরা বা আমাদের দর্শক বন্ধুরা মোটামুটি তাদের ব্যক্তিগত জীবন দিয়ে অনেক কিছু জেনেছেন, দেখেছেন, বুঝেছেন। তো এই বাস্তুর সঙ্গে মানে আমরা শুনেছি, তন্ত্র নিয়ে অত গভীর জ্ঞান আমার নেই, শুনেছি যে অনেক ক্ষেত্রে এরকম তন্ত্র মানে নেগেটিভ তন্ত্রক্রিয়ার ফল
শ্মশানের ছাই ইত্যাদি অনেক কিছু জিনিসপত্র কারোর বাড়িতে ছুড়ে দেওয়া হলো এবং তারপর থেকে সেই বাড়িতে অনেক রকম ডিস্টারবেন্স শুরু হলো। তো এটা হয়, মানে বাস্তুতে এরকম ফল আসে? বাস্তুতে এরকম ফল আসে। আমি জাস্ট 2 সপ্তাহ আগে একজনের বাড়িতে ভিজিট করতে গেছিলাম, কসবাতে। ওনার বাড়িতে একজন সুসাইড করেছিল এবং ওনার বাড়িতে ওনার পরিবারের নয়, আগে যিনি কিনেছিলেন বাড়িটা তাদের পরিবারে কেউ সুসাইড করেছিলেন, তারপর উনি সেকেন্ড ওনার। উনি কিনেছেন, কেনার পর যখন বাস্তুটা ভিজিট করতে গেলাম, অবাক হয়ে দেখলাম পূর্ব দিক, উত্তর পূর্ব কোণ পুরো ভারী কাঠামো দিয়ে ভর্তি। এবং একটা মানুষ বলে যে উত্তর পূর্ব এবং পূর্ব দিক যত খোলা থাকবে, ব্যাপারটা হচ্ছে কিছুই না, আলো বাতাস যত আপনার ঘরে ঢুকবে, বায়ু চলাচল যত আপনার ভালো হবে, ব্যালেন্স হবে বাড়িতে, তত কিন্তু আদি ভৌতিক ব্যাপারগুলো কিন্তু আপনার অনেকটাই কমবে। এবার হ্যাঁ, আপনি যেটা বলছেন যে শ্মশানের ছাই, এইটা যদি হয়, হ্যাঁ এটা তো ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক মানে কি, দেখবেন অনেক সময় বাস্তু এক্সপার্টকে দেখানোর পরও হয়তো সেই ডিরেকশনগুলো হয়তো বাস্তু এক্সপার্ট, আপনার তো প্রত্যেকটা ডিরেকশনই সব ঠিকঠাকই রয়েছে, তাতেও যদি প্রবলেম হয় তাহলে কেউ আপনার বাড়িতে হয়তো কিছু ব্ল্যাক ম্যাজিক করে রেখে দিয়েছে। তো সেইটা কি বুঝতে পারা যায়, মানে বাস্তুর মধ্যে বাড়িতে থেকে? যে এই প্রশ্নটা কিন্তু খুব কমন, মানে প্রচুর মানুষ এই প্রশ্নটা করেন যে আমার বাড়িতে কি কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছে? এই প্রশ্নের কি উত্তর আছে আমাদের কাছে? হ্যাঁ, কিছু ছোট ছোট টোটকা আছে, যে টোটকাগুলোকে মানে আমরা বলি অ্যাপ্লাই করতে, যেগুলো অ্যাপ্লাই করলে, যেমন একটা খুব সিম্পল একটা জিনিস, সেটা কিছুই না, যদি কারোর বাড়িতে ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে তাহলে পাতিলেবু হয় না, পাতিলেবুর যে ভেতরে যে কি বলে ওটাকে, যে রোয়াগুলো, সেগুলোকে সব উঠিয়ে দিলে, ওঠানোর পর পাতিলেবুটাকে একটা প্রদীপ আকার ধারণ করে, গোল প্রদীপ, ওর মধ্যে একটু সর্ষের তেল আর লবঙ্গ কর্পূর দিয়ে একটা সলতে করে ওটাকে আপনি মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ জ্বালান বাড়িতে। যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে থাকে তাহলে কিন্তু ব্ল্যাক ম্যাজিকটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, আর ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা সেইটা জানার জন্য, সেইটার জন্য জলের মধ্যে আমরা যদি সাদা স্বচ্ছ জল, ওই জলটার মধ্যে একটা লেবু হাফ করে কেটে লেবুটাকে চুবিয়ে দিলাম। যদি দেখেন যে 1 দিন পর বা 2 দিন পর জলটা ঘোলাটে হয়ে গেছে, ঠিক আছে, আপনার তার মানে খুব একটা প্রবলেম নেই। কিন্তু দেখা যাচ্ছে 1-2 দিন পর যেখানটা ঘোলাটার কথা না, জলের মধ্যে একটা বিকট গন্ধ বেরোচ্ছে এবং সেই জলটা ঘোলাটা থেকে অনেকটা বাজে কালার আকার ধারণ করেছে, তার মানে আপনার বাড়িতে ডেফিনেটলি কিন্তু ব্ল্যাক ম্যাজিক কেউ না কেউ করেছে। তাহলে কিন্তু খুব সাধারণ এবং খুব ভালো একটা টোটকার কথা ম্যাম আপনাদের জানালেন। লেবুর ব্যবহার আপনারা করতে পারেন। যদি এরকম সমস্যা দেখতে পান, আমাদের কমেন্ট করে সত্যি জানাবেন যে আপনাদের অভিজ্ঞতাটা কি নিজের বাস্তু সম্পর্কে। এটা তো খুব একটা দারুণ জিনিস জানতে পারলাম। আর একটা জিনিস এই জলের কথায় মনে পড়লো, মানে রিফ্লেকশন থেকে মাথায় আসলো, আয়না নিয়ে প্রশ্ন থাকে, মানে আয়না আর আয়নার সঙ্গে ভূত প্রেত, এটা খুব মানে ওই হরর মুভিগুলো দেখে আমাদের শ্রোতা বন্ধু, আমাদের নিজেদের মনের মধ্যে ওরকম মনে হয় রাতে 3টের পরে আয়নার সামনে ভূত হয়তো দাঁড়িয়ে আছে। তো আয়নার বাস্তুর সঙ্গে আয়নার সম্পর্কটা ঠিক কিরকম, মানে কোথায় রাখা উচিত, কোথায় ক্ষতি, কোথায়, এটা যদি বলেন। আয়না যেরকম বাস্তুতে পজিটিভিটিও আনে, ঠিক তেমন নেগেটিভিটিও এফেক্ট ফেলে। আয়নাটা রাইট ডিরেকশন হচ্ছে পূর্ব দিক বা উত্তর দিক। কেন উত্তর দিকে বলি? উত্তর দিক যেহেতু ওয়াটার এলিমেন্টের জায়গায় কাঁচ, জলের সাথে একটা আছে, এবং পূর্ব দিকটা খুবই ভালো জায়গা। কিন্তু অনেকে দেখবেন, অনেকের বাড়িতে, এটা শুধু আমার এখানে আমি প্রশ্ন করছি না, মানে আমি নিজেকে আপনাকে বলছি না, আমি এরকম অনেক ক্লায়েন্টের বাড়িতে দেখেছি 1 BHK, এখন 1 BHK অনেকের ফ্ল্যাট আছে, সেখানটা তাদের সাউথের দিকে তাকে আয়নাটা রাখতে হবে, আর রাখার জায়গা নেই, তাহলে সে কি করবে? এবং বেডরুমেই রাখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে 2টো উপায় আছে। যদি আপনাকে একান্তই উত্তর পূর্ব ছেড়ে, মানে উত্তর পূর্ব দিক ছেড়ে যদি আপনাকে দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে আয়না সেট আপ করতে হয়, সিম্পল বাস্তু রেমেডি, আয়না যখন লাগাবেন, যদি আপনার আয়নাটা খোলা থাকে তাহলে আয়নাটা ওখানে বাস্তু টেপ পাওয়া যায়, ছোট ছোট বা বড় বাস্তু টেপ পাওয়া যায়। যদি আমাদের দক্ষিণ দিকে থাকে তাহলে রেড কালারের টেপটাকে অ্যাপ্লাই করবে, পুরো আয়নাটাকে কিন্তু কভার করতে হবে। এবং আয়নাটা যদি স্কোয়ার হয় বা গোল হয় সবচেয়ে বেশি ভালো। মানে অনেকে দেখবেন বাড়িতে গিয়ে আয়না, মানে কোনো আকৃতিই নেই সেই আয়নার, সেই আয়নাগুলো কিন্তু বাড়িতে রাখাটা খুব একটা শুভ নয়। আর পশ্চিম দিকে যদি কারো আয়না থাকে, রেখে দিতে হচ্ছে বাধ্য হয়ে, তাহলে নীল কালারের বাস্তু টেপ যেগুলো আমরা পাই, সেগুলো আপনি পুরোটা আয়না জুড়ে কভার করে দিন। ইভেন যদি বেডরুমে আয়না থাকে, সেটা উত্তর দিকে হতে পারে, পূর্ব দিক হতে পারে, দক্ষিণ দিক হতে পারে,
পশ্চিম দিক হতে পারে, তাহলে আয়না কিন্তু কভার করে রাখুন। যখন আপনি ইউজ করবেন আয়না, তখনই শুধুমাত্র কভারটাকে খুলে আয়নাটা ইউজ করবেন, তারপর আপনি কভারটা দিয়ে দেবেন। কারণ বেড যে আমাদের যে বেডটা আছে সেইটা যদি আয়নায় গিয়ে রিফ্লেকশনটা পড়ে, সেটা কিন্তু খুব খারাপ, বিশেষ করে রাত্রিবেলা শোয়ার সময় মাস্টার বেডরুমে যদি সেই রিফ্লেকশনটা পড়ে, এতে কিন্তু মানে যেটা একটু আগে যেটা আমি বললাম যে সাউথ ওয়েস্ট জোন যদি কিছু সমস্যা থাকে, যাতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কনফ্লিক্ট বেঁধে যেতে পারে, এটাও কিন্তু একটা জায়গা। এটা ডিপ্রেশন, অ্যাংজাইটি আসতে পারে, এবং হাজব্যান্ডের মধ্যে একটা সম্পর্কের দূরত্ব অনেকটা গ্যাপ হয়ে যেতে পারে। এছাড়া আয়না অনেকে দেখবেন বাথরুমে রেখে দেয়। বাথরুমে আপনি আয়না রাখতেই পারেন। বাথরুমে আয়না কিভাবে রাখবেন? বাথরুমে যদি আয়নাটা থাকে, আয়নায় যে রিফ্লেকশনটা সেটা মানে আপনার ডোর, মানে আপনার দরজা বা দেয়াল বাথরুমে, সেইটা রিফ্লেক্টটা যেন আয়নায় পড়ে। কোনো কারণে যাতে কোমরটা আপনার রিফ্লেকশনটা যাতে আয়নায় না পড়ে, ওইটা দেখা দরকার। আর আয়না ডাইনিং রুমে রাখা যেতে পারে, যখন আমরা একসাথে মিলে খেতে বসি, একসাথে হাসি খুশির ব্যাপারটা সেখানটা আপনি রেখে দিতে পারেন। কিন্তু যদি কিচেন এরিয়াতে রাখেন, দেখবেন একটু চেক করে যেন স্টোভের রিফ্লেকশনটা আয়নায় না পড়ে, তাহলে কিন্তু বাড়িতে ঝগড়া, বিবাদ, অশান্তি হবে। আর এছাড়া এন্ট্রান্স গেটের অপোজিটে কিন্তু কেউ আয়না রাখবেন না, মানে ঢুকতেই আয়না নয়। এবার কভার, এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব ভালো জিনিস দেখা যাচ্ছে যে ইন্টেরিয়ার যে ডেকোরেশন গুলো করে, কভার আয়না, মানে আয়নাটা ইউজ করবেন তারপর কভার করে দিলেন, ওটা হলে তো খুব ভালো হয়। আর যদি আর কভারের কথা যখন বললাম, যারা অনেকে ধরুন কভার নয়, শুধু কাপড় দিয়ে মানে ক্লথ কভার করতে হয়, তাহলে সাউথের দিক হলে কিন্তু অবশ্যই রেড কালারের কভার, পশ্চিম দিক হলে নীল কালারের কভার দিয়ে তাকে রাখতে হবে। আর এছাড়া আয়না যদি কারোর নিজস্ব বাড়ি থাকে, ধরুন স্টেয়ার কেস মানে সিঁড়ি দিয়ে উঠছে, সিঁড়ি দিয়ে উঠলে সামনে আয়না রাখবেন না। আয়নাটা যদি আপনাকে রাখতেই হয়, আপনি সাইড করে আয়না রাখুন, মানে আপনি ওপরে উঠতেই যেটা আপনার মুখটা আয়নায় না যায়। এই কয়েকটা জিনিস মানলে কিন্তু আয়না আপনাকে পজিটিভিটি দেবে। আর দ্বিতীয়ত, ভাঙা আয়না, অনেকের বাড়িতে দেখেছি ভাঙা আয়না সেলোটেপ দিয়ে রেখে দিয়েছে, বড় মায়া ফেলা যায় না, বড় মায়া। এই মায়া করতে গিয়ে আপনি আবার অন্য দিকের মায়াতে জর্জরিত হয়ে যাবেন। তো সেই কারণে যদি ভাঙা আয়না থেকে, অবশ্যই সেটাকে ভেঙে বা ফেলে দিয়ে ভালো নতুন আয়না আনার চেষ্টা করুন। অনেক অনেক ধন্যবাদ ম্যামকে, প্রচুর কিছু জানতে পারলাম যেগুলো আপনাদের প্রশ্ন ছিল। আরো অনেক কিছু প্রশ্ন হয়তো আপনাদের আছে, শেষ 2-1 মিনিট ওনার কাছ থেকে নেব। সেটা হচ্ছে দর্শক বৃন্দদের আপনি নিজে ব্যক্তিগতভাবে কি বলতে চান, 2-1 কথা যদি বলেন। দর্শক বৃন্দদেরকে আমি এটাই বলতে চাই যে আমরা অনেক সময় ছোটখাটো কিছু বাস্তু টিপস দিয়ে থাকি, যেমন ধরুন কর্পূরের টিপস, লবঙ্গ বা ফিটকিরি দেওয়ার পরেও অনেক সময় দর্শক বৃন্দদের কথায় বা আমাদের ক্লায়েন্টের রিভিউতে বলি যে আমার ওইগুলো করার পরও, মানে ওই টিপসগুলো অ্যাপ্লাই করার পর আমার বাড়িতে কিন্তু প্রবলেম সলভ হচ্ছে না। এর জন্য কিন্তু দায়ী আপনার বাড়িতে মেন যে প্লেসমেন্ট, যে ডিরেকশনগুলো আছে, সেই ডিরেকশনে কিন্তু আপনি রং জিনিসপত্র রেখে দিয়েছেন। তবেই কিন্তু আপনার বাড়িতে আপনি যত টোটকা অ্যাপ্লাই করেন না কেন, সেই টোটকা কিন্তু আপনার কোনোদিনই কাজে লাগবে না। কখন টোটকা কাজে লাগে? ধরুন কোনো কারণে কোনো একটা ডিরেকশনে কিছু প্রবলেম রয়েছে, সেইটা আপনি নিজে অজান্তেই করে রেখে দিয়েছেন, সেই জায়গাটা আপনি সরিয়ে দিন। যেমন ধরুন সাপোজ কেউ ধরুন নর্থ ওয়েস্ট জোনে কেউ বাড়িতে, এখন অনেক মহিলারাই আছেন বাড়িতে বসে বিজনেস করেন, তো সেই ক্ষেত্রে যদি কেউ বিজনেস করতে চান, বিশেষ করে কাপড় বা ক্লথিং বিজনেসগুলো, সেখানে কিন্তু নর্থ ওয়েস্ট জোনটা কিন্তু দেখা খুব দরকার। যদি ওখানে অন্য কোনো কালার, মানে ডিপ রেড কালার করে দেওয়া, বা সেখানটা কিছু ভারী জিনিসপত্র বা অগোছলা জিনিসপত্র রেখে দেন, তাহলে কিন্তু খুব অসুবিধা। কারণ নর্থ ওয়েস্ট ডিরেকশনটা হচ্ছে এয়ার এলিমেন্টের জায়গা, যেখান দিয়ে আপনার নেটওয়ার্কিংয়ে কানেকশনটা আসে। সেখানে যদি আপনি ওয়াইফাই ইনস্টলেশন করেন বা যেটা নিয়ে আপনি কাজ করছেন, সেই জায়গাটা ওয়াইফাই হতে পারে, ব্রডব্যান্ড কানেকশন হতে পারে, সেগুলোকে আপনি ওখানে ইনস্টলেশন করুন, এবং দেখবেন আস্তে আস্তে আপনার বিজনেসের জায়গাটা গ্রো আপ হবে। এবং আপনি ধরুন যেগুলো বাড়িতে পজিটিভিটি আনার জন্য যে টোটকাগুলো আমরা বলছি, সেগুলো অ্যাপ্লাই করে তখন ইজিলি কাজ হবে। কিন্তু বাস্তুতে যদি সত্যি করে দোষ থেকে থাকে, যতই আপনি টোটকা অ্যাপ্লাই করেন, সেই টোটকা কিন্তু কাজে লাগে না। তো সেই জন্যই আর একবার করে বলা, বাস্তুর সমস্যা আছে কি আছে নেই সেটা পডকাস্ট থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনার বাড়িতে সমস্যা আছে কি নেই। কিন্তু অনুরোধ করব যে নিজে এক্সপেরিমেন্ট করতে যাবেন না। যদি সত্যিই সমস্যা থাকে তাহলে আপনার পছন্দের বাস্তুবিদকে অবশ্যই ডাকবেন, তাকে দায়িত্ব দিন আপনার বাস্তুকে মন্দির বানানোর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যা যা বিষয়ে আপনাদের প্রশ্ন আছে আমাদের কমেন্ট করে জানান, আমরা আবার পডকাস্টে আসবো আপনাদের জন্য। নমস্কার, মা আদিশক্তির কৃপা আপনাদের উপর বর্ষিত হোক। খুব ভালো থাকুন। নমস্কার।